বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল শিক্ষাঙ্গন থেকেই। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মানসম্মত শিক্ষা। বর্তমান বাংলাদেশের শিক্ষার অবস্থা কোথায়? এটি কি লাইনচ্যুত? লাইনটাই বা কী? মানদণ্ড কী মানসম্মত শিক্ষার? লাইনে কিভাবে ফিরিয়ে আনা যাবে? এই বিষয়গুলো নিয়ে এই পর্ব সাজানো হয়েছে, যার নাম দিয়েছি লাইনচ্যুত শিক্ষা। চলুন দেখে আসি শিক্ষার্থীরা কি ভাবছে এইসব বিষয় নিয়ে। আমি হচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে এমএসসি রিলেটেড কাজ, অর্থাৎ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা ডকুমেন্টেশন টাইপের কাজ। তো আমাদের এই ইউল্যাব আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে, আমরা মেজরের পাশাপাশি আমরা মাইনর একটা অপশন নিতে পারবো, এবং এইটা হচ্ছে আমার পরবর্তী প্যাশনের জন্য বলতে পারেন বা আমার শখের জন্য বলতে পারেন, এটা আমাকে অনেক হেল্পফুল করতেছে। বিবিএ যে কোর্সগুলো ওইগুলো অবভিয়াসলি আমাকে ইন্সপায়ার করে সামনে কিছু করার জন্য, যেমন বিজনেস করি বা আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি বা এই সেক্টরটাতেই কাজ করার ইচ্ছা আছে। আমাদের যদি পাঠ্যপুস্তকে বা আমাদের বইয়ে যদি ওই জিনিসটা না থাকে যেটা আমি ইন ফিউচার পারসিউ করতে চাই, তারপরেও আমার পড়তে হচ্ছে। ওয়াই? Because I have to earn money, I have to get the designation. আমি এটা বলবো যে আমাদের ইউনিভার্সিটি এটা সুবিধা দিয়ে থাকে, আমাদের যেহেতু হচ্ছে ফ্রি ক্রেডিট, আমরা ফ্যাকাল্টি কোন ফ্যাকাল্টি নিচ্ছে আমরা সেটাও চুজ করতে পারি। যারা অনেক ভালোভাবে পড়ায়, ইন্সপায়ার করে যে না আমি ফ্যাকাল্টির কোর্সটা করব, কি মাঝে মধ্যে সিক লাগলেও মনে হয় যে না আমি আবার যাই ক্লাসটা করি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ফ্যাকাল্টি চুজ করে নিই, যে তার স্টাইলটা যদি আমাদের ভালো লাগে নেক্সট কোর্সটা আমরা তাদেরই নেওয়ার ট্রাই করি। 7th সেমিস্টার আমি যে কয়টা ফ্যাকাল্টি আমি দেখেছি, সবাই দে আর মোর লাইক দ্য টাইপ অফ পিপল যাদের ক্লাস তুমি ইচ্ছা করে করতে চাবা। বিকজ এখানে ইটস নট অনলি অ্যাবাউট দ্য বুক, ওরা আরও অনেক কিছু আমাদেরকে শিখায়, সামথিং উইচ ইজ আউট অফ দ্য বুক, বাট সব ডিপার্টমেন্টে কিন্তু ইটস নট দ্য সেম। কিছু শিক্ষক আছে যাদের পদ্ধতি আমার অনেক ভালো লাগে, আর কিছু আছে যারা এখনও ট্র্যাডিশনাল ওয়েতে টিচিংটা দেয় আর কি। তা আমাদের শিক্ষকরা অনেক বেশি প্রাণবন্ত, আমরা প্রয়োজনে নেচে গিয়েও ক্লাস নেই, এতে শিক্ষার্থীরা অনেক বেশি আনন্দ পায়। যেটা আমি চাচ্ছি মূলত অভিভাবক হিসেবে, সেই জিনিসগুলা ওনারা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে এবং আমার বাচ্চা সেটা নিতে পারে। আমার বাচ্চা যদি 80% নিতে পারে, আমি মনে করি ওকে। আমরা যে সময়ে আছি এই রকম সময়ে আর সেই শুধুমাত্র সাহিত্য চর্চা করে বা ফিলসফি পড়ে কাজ করা যাবে না, প্র্যাকটিক্যাল ফিলসফি পড়তে হবে। আসলে আমার মনে হয় কি বিজনেস রিলেটেড যদি আমি পড়তে যাই, ওইখানে হিস্ট্রি, তারপরে এক্সট্রা আরও কিছু কোর্স আছে, সো ওইগুলো আমার মনে হয় কি যে ওইগুলো যদি একটু কম থাকে বা ওইগুলোতে একটু প্রেশার কম থাকে, আমার মনে হয় ওইগুলোতে একটু বেশি বেটার হবে। অন্যান্য বিভাগের শিক্ষকদের সবসময়ই কিছু অ্যাডভাইজি স্টুডেন্ট থাকে, তাদেরকে কার্যকর পরামর্শ দিতে হয়। যে কোনো স্টুডেন্টের যদি কোনো দুর্বলতা থাকে, সেটা তার মানসিক হোক বা আইকিউ বিষয়ক হোক বা আর্থিক হোক, সেটা দেখে আমি সেইভাবে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। একটা কুইজ শেষ না হতে হতে আরেকটা কুইজ, এরপর ওই সেকেন্ড কুইজটা শেষ না হতে হতে প্রেজেন্টেশন, এরপর মিড, এরপর ফাইনাল। তাহলে আমার যে মেইন কোর্স অবজেক্টটা, এটা কোথায়? এখানে ছেলে মেয়েরা মিড টার্মের আগে কোনো ছুটি পায় না পড়াশোনার প্রস্তুতির। 12 সপ্তাহের 15 সপ্তাহের যে কোর্সটা পড়াবো, পরীক্ষা নেওয়ার আগে শিক্ষার্থীকে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় দিতে হবে। আমাদের বা কোনো স্টুডেন্টের ইচ্ছা থাকে যে সে কোনো কিছু একটা সাবজেক্ট নিয়ে বা কোনো একটা স্কিল নিয়ে সে সামনের দিকে যাবে বা কোনো একটা অবদান রাখবে তার ইউনিভার্সিটিতে, অবশ্যই ইউল্যাব তাদের সুবিধা করে দেয় যাতে করে তারা স্কিলটা ডেভেলপ করতে পারে এবং হচ্ছে তাদের সাথে কাজ করতে পারে। আমি চেষ্টা করি স্টোরি টেলিং ফরম্যাটে আমার ছেলে মেয়েদের যতটা জিনিসটা মাথার ভিতরে ঢোকাতে পারি। একজন অভিভাবক তার সন্তানের সঙ্গে যে সম্পর্ক সেটা ভাবতে পারেন, সর্বপ্রথম নির্ভয়তার সম্পর্ক। সন্তানের সাথে বাবার যেরকম সম্পর্ক থাকে, যে সন্তান যে কোনো বিষয় সে বাবাকে শেয়ার করে, ওরকম শিক্ষককে শেয়ার করবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা যে কোনো বিষয়। যখন আমরা একটা টিচারের সাথে ফ্রিলি কথা বলতে পারবো, তখনই আমার প্রবলেমটা সলভ হবে। একটা টিচার যখন আমাকে বন্ধু সমতুল্য দেখবে, হ্যাঁ, তখনই একটা টিচার আমাকে ভালোভাবে শিখাইতে পারবে। শিক্ষাঙ্গনের বিভিন্ন অংশীজনের কথাগুলো আমরা শুনলাম। এখন
সার্বিকভাবে শিক্ষার অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় সমস্যাগুলো প্রকট, সমাধানের পথ কোথায় এবং কারা সমাধানের পথে এগুবে, এসব বিষয় নিয়ে অতিথিদের সাথে এবার আলোচনায় যাওয়া যাক। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুন করে সাজানোর আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে। এই সময়কালে শিক্ষা জগৎ আমাদের মনোযোগের অন্যতম একটা বিবেচ্য বিষয়, উদ্বেগেরও বিষয়। অনেকগুলো মৌলিক দিক থেকে এই উদ্বেগগুলো উচ্চারিত হচ্ছে। একটি হচ্ছে বিভিন্ন ধারায় বিভক্ত আমাদের শিক্ষা ব্যবস্থা, মানের প্রশ্নে নানাবিধ অভিভাবক থেকে শুরু করে মান নিয়ে নানা প্রশ্ন আছে। শিক্ষা ও কর্মজগতের সাথে যে সম্পর্ক হওয়া দরকার, বিশেষ করে তরুণ তরুণীদের যে কর্মসংস্থানের যে আকাঙ্ক্ষা আছে তাদের শিক্ষা জীবন শেষ করার পর, সেই শিক্ষা ও কর্মজগতের সম্পর্কের জায়গায়ও অনেকগুলো অনিশ্চয়তা আছে। আমরা লাইনচ্যুত অবস্থায় আছি। কিভাবে লাইনে ফেরাবো এই লাইনচ্যুত শিক্ষা ব্যবস্থাকে? এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের কিছু অতিথি এখানে এসছেন। আমার বাঁয়ে আছেন নাভিন মোর্শেদ, উনি শিক্ষক। তার বাঁয়ে আছেন ডক্টর সলিমুল্লাহ খান, লেখক এবং শিক্ষক। আমার ডানে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, উনি পলিসি অ্যানালিস্ট, ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স, এবং সাম্প্রতিক সময়ে ছাত্র যে আন্দোলন হলো সেখানেও একজন সক্রিয় সদস্য ছিলেন। সলিমুল্লাহ খান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি এই বিষয়ে অত্যন্ত সোচ্চার এবং আপনার বক্তব্য অনেকে শুনে। প্রাথমিকভাবে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এই যে লাইনচ্যুত শিক্ষা, এটা কি একটা সঠিক উপলব্ধি নাকি এটা কি একটু বাড়াবাড়ি বলা হচ্ছে? কোথায় যে লাইনচ্যুত হলো সেটা বোঝার আগে লাইনটা কি বোঝা দরকার। সারা পৃথিবীতে আজকে শিক্ষা একটা অধিকার, একথা কেউ আর অস্বীকার করেন না। আমরা শিক্ষাকে সচরাচর 3 ভাগে ভাগ করি, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। আমি যদি সংক্ষেপে বলি, আমাদের এখানে প্রাথমিক শিক্ষাও সর্বজনীন হয়নি। শতকরা 100 জন লোককে প্রাথমিক বিদ্যালয়ে আমরা নিয়ে প্রাথমিক বিদ্যালয় যেটা 5ম শ্রেণী পর্যন্ত শেষ করাতে পারি না। তাহলে শিক্ষা সর্বজনীন হয়নি, এটা একটা বড় আমি বলবো বাধা আমাদের। এইটা আমাদের লাইনচ্যুতির প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হচ্ছে বহুমুখী শিক্ষার কথা আমরা বলছি, বহু ধারা, সেটা বড় সমস্যা আমি মনে করি না। বরঞ্চ যে কোনো ধারাতেই যদি সকলেই শিক্ষা লাভ করেন, তখন প্রশ্ন হবে শিক্ষাটা কি, মানে শিক্ষার বিষয়বস্তু কি হবে। তারপরে প্রশ্ন হচ্ছে শিক্ষা কোন মাধ্যমে দেওয়া হবে। আমাদের এখানে একটা প্রশ্ন, শিক্ষার মান কি হবে, অর্থাৎ গুণ কি হবে এবং পরিমাণ কি হবে। আমি প্রথমে পরিমাণের কথাটা তুললাম। শতকরা 100 জন ছেলে মেয়ে কেন স্কুলে যেতে পারবে না? 2000 সনের দিকে ইউএনডিপি রিপোর্টগুলিতে বলা হচ্ছে বাংলাদেশের শতকরা 100 জন শিশু স্কুলে ভর্তি হচ্ছে, কিন্তু তার মধ্যে শতকরা 25-30 জন ঝরে পড়ছে 5ম শ্রেণী শেষ করার আগে। এই ঝরে পড়ার হারটা অনেক প্রবল যখন উপরের দিকে গেলে। এই সমস্যা কি? দ্বিতীয় সমস্যা, অনেকে বলছে শিক্ষার অনেক প্রসার হয়েছে, কিন্তু আসলে দরকার এখন গুণের উপর, মানের উপর মানে মনোযোগ দেওয়া। সেই ক্ষেত্রে তারা তাদের পরামর্শ অনুসারে যেটা বাস্তবে চর্চা করছেন সেটা হচ্ছে, মনে করছেন ইংরেজি মাধ্যমে যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা দেই, কিন্ডারগার্টেনের শিক্ষা দিই, কেজি 1 কেজি 2, সেইটা করছে দেশের উচ্চতম শ্রেণীর ছেলেমেয়েরা। এবং আমরা জানি উচ্চতম শ্রেণী যা করে সমাজের অন্যান্য শ্রেণী, মধ্যশ্রেণী এবং নিম্নতর শ্রেণীর লোকজন তাই অনুসরণ করে। এইটা শিক্ষার গুণগত মান বৃদ্ধির উপায় হিসেবে অনেকে বলেন। আগে যেমন খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুলগুলো, যেমন সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরিস, এগুলিতে খুব ভালো শিক্ষা দেওয়া হয়, এমন একটা কাহিনী প্রচলিত আছে। আমি মনে করি আমাদের এখন শিক্ষাকে যদি লাইনে ফেরাতে হয়, শিক্ষা প্রথমে প্রাথমিক পর্যায়ে সর্বজনীন করতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা যথেষ্ট নয়, এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি। কতটুকু শিক্ষা ন্যূনতম না হলে কর্মক্ষেত্রে এই শিক্ষা বর্তমান পৃথিবীতে কাজে লাগে না। সেটা আমার মতে আমাদের দেশের প্রচলিত উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা মানে 12 বছর স্কুলে থাকা, এটা পৃথিবীর সর্বত্র, অথবা পৃথিবীর যে সমস্ত দেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে, সামাজিকভাবে যারা উন্নত দেশ বলে পরিচিত, তারা সকলেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে মৌলিক শিক্ষা বলেছে, বুনিয়াদী শিক্ষা বলেছে। আমরা সেটা না গিয়ে যদি বলছি কি 8ম শ্রেণী পর্যন্ত দিলেই আমাদের হয়ে যাবে, এইগুলি আমি মনে করি জনগণকে সোজা কথায় ফাঁকি দেওয়া, অথবা আপনি আরও একটু কড়া ভাষায় বলতে পারেন ধোঁকা দেওয়া। এটা করা চলবে না। দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা
জাতিসংঘের ঘোষিত আদর্শ অনুসারে হতে হবে অবৈতনিক, মানে হতে হবে অবাধ, অর্থাৎ পয়সার জন্য তাকে যেতে হবে না, এটা সবার জন্য লভ্য হতে হবে। জাতিসংঘ যদি 1948 সনে বলেনি এটা বাধ্যতামূলক করতে হবে, কিন্তু পৃথিবীর অনেক দেশ কার্যত বাধ্যতামূলক করেছে, যেমন জাপান। আপনি সাধারণ শিক্ষা, যেটা বলে হিউম্যানিটিস, মানবিক শিক্ষা, ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সবগুলো আপনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়বেন। আমি মনে করি এইটা আমাদের প্রথম কর্তব্য। আমাদের আঞ্চলিক প্রতিবেশীদের অবস্থা কি? ওরাও কি ভারত দ্বাদশ পর্যন্ত? না, ওরা করে নাই। আমাদের প্রতিবেশী যেমন ভারতে, আমাদের দেশের নবম শ্রেণী থেকে যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এবং অন্যান্য যে 6টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা ভারতে করা হয় একাদশ শ্রেণী থেকে। ত্রয়োদশ শ্রেণীর কথাটা আমি বলছি, সারা পৃথিবীতে এটাই হচ্ছে আদর্শ, ওই পর্যন্ত পড়বেন। এবং তারপরেও 2 বছর ধরে তারা ভবিষ্যতে কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে সেটা পড়ে। এবং আইনজীবী হওয়াটা অনেকটা বলা যেতে পারে গ্র্যাজুয়েট এডুকেশনের মতো। আমাদের এখানে বুঝে বা না বুঝে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আইনে ভর্তি করাচ্ছে, তার মাথা তখনও ওই পরিমাণ হয়নি। আরেকটা সমস্যার কথা বলি, শিক্ষা আনন্দদায়ক নয় কেন? শিশুরা স্কুলে আসে না কেন? কিছুদিন আগে আমি এই রাজবাড়ি গিয়েছিলাম, রাজবাড়ির জেলা প্রশাসক নতুন গিয়েছেন 1 মাস আগে, তিনি বললেন 60 থেকে 70% ছেলে মেয়ে স্কুলে আসে না। কি করে আনা যায়? খাওয়া দাওয়া একটা বড় ব্যাপার। যে স্কুল ফিডিং প্রোগ্রাম, অনেকে মনে করে যে এটা একটা কথার কথা, এটা কথার কথা, এটা বাস্তব সত্য, শুধু বই দিলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, শিক্ষা আনন্দদায়ক না হওয়ার একটা বড় কারণ আমাদের শিক্ষার পদ্ধতি। আমরা এই যে বিদেশি ভাষায় পড়াচ্ছে ছেলে মেয়েদের, আমরা মনে করছি তাদের ইংরেজি শেখাটা ভালো হচ্ছে। আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। কিন্তু আমাদের মতো দেশে শিক্ষা যদি আমরা সর্বজনীন করতে চাই, ইউনিভার্সাল করতে চাই, তাহলে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন আমি কোনো একটা বিভাগে ভর্তি হয়ে যাই শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার নম্বর কম পেয়েছি বলেই। আমাকে ভর্তি হলো মৃত্তিকা বিজ্ঞানে, কিন্তু আসলে আমি ভালো প্রাণী বিজ্ঞানে, সেখানে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। দ্বিতীয় বছর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, তৃতীয় সুযোগ নাই, অনেকগুলো সমস্যা আকীর্ণ। এখানে আমি ট্রেন কোথা থেকে ট্রেনে তুলবো বলতে পারছি না। ঠিক আছে। সো আমি নবীনের কাছে একটু পরে আসছি। আমরা শিক্ষকের বক্তব্য শুনলাম, ছাত্রর বক্তব্য যদি শুনি। আসাদ, আপনার অবস্থান থেকে আপনিও কি দেখছেন আমরা কি আসলে শিক্ষার লাইনচ্যুত? এটা কি টেনে আনার দরকার? কোথায় লাইনচ্যুত? লাইনচ্যুত বটেই, বাট কতটুকু দূরে আছি সেটা আর কি এখন অ্যাসেস করা যেতে পারে। আমার কাছে মনে হয় আমরা অনেক দূরে। আমরা যখন পড়াশোনা করতাম আমরা আসলে ঠিক জানতাম না আমি পড়াশোনা কেন করছি। স্যার এই জায়গাটাতেই স্যারের কথাটা প্রাসঙ্গিক হয় যে শিক্ষাটা আনন্দদায়ক না। শিক্ষা মানেই আমাদের এখানে আমরা বুঝি, এটা একদম অভিভাবক পর্যায় থেকে শুরু করে শিক্ষক পর্যায় পর্যন্ত, যে শিক্ষা মানে হচ্ছে আমার কিছু গদবাঁধা বিষয় থাকবে, সেখানে আমি সেগুলো পড়বো, পরীক্ষা দিয়ে পাশ করব। কিন্তু শিক্ষাটাকে কিভাবে হচ্ছে যে আমার চিন্তা শক্তির স্ফুরণ ঘটাবে, সেই জায়গাটাতে কিভাবে গাইড করতে হবে, এটা আসলে আমরা কোথাও দেখিনি। এখন আমরা যেটা দেখলাম আমাদের শিক্ষা ব্যবস্থায়, যে এখানে বাংলাদেশে গত 15 বছরে মিনিমাম আপনার 100-র মতো হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সবগুলোই হচ্ছে অনেক বেশি হচ্ছে সোশ্যাল সায়েন্স, লিটারেচার, হিউম্যানিটিস নির্ভর। আবার কর্মসংস্থানের প্রশ্নের জায়গা থেকে আমি যদি দেখি যে এই সাবজেক্টগুলোর যে এমপ্লয়মেন্ট জেনারেটিং পটেনশিয়ালস খুবই কম। তো এখন যেটা হচ্ছে যে আমার প্রতি বছর এখান থেকে গ্র্যাজুয়েট বেরোচ্ছে কয়েক হাজার করে, কিন্তু তাকে আমি কোথায় সে চাকরি করবে এই জায়গাটা আমি দেখাতে পারছি না। আর আবার এটা যদি আপনি দেখেন যে শিক্ষা ব্যবস্থার ভিতরের যে সমস্যা, ধরেন একজন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কে টিচার হবে? সে তো কোনো একটা সরকারি কলেজ বা একটা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে সরকারি কলেজগুলা টোটালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে। প্রত্যেকটা জেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে, এইখান থেকে শিক্ষার্থীরা পাশ করে সে আসলে কোথায় চাকরি করে সে নিজেই বোঝে না। পরে দেখা যাচ্ছে সে খুবই মানে অপ্রচলিত কিছু চাকরি ক্ষেত্রে সে ঢুকে বসে আছে। আবার অ্যাট দ্য সেম টাইম যারা হচ্ছে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট করছে তারা শিক্ষক হতে চাচ্ছে না, কারণ শিক্ষকতা পেশাটা আমাদের এখানে ফ্যাশনেবল না। তাহলে এই যে শিক্ষক যোগান দেওয়ার যে বিষয়টা, বাংলাদেশের হাজার হাজার স্কুল আছে কিন্তু প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি এবং হচ্ছে যে আপনার কারিগরি, এখানে কিন্তু আপনার যোগ্য এবং হচ্ছে যে ওই ভীষণ সম্পন্ন শিক্ষকের প্রচন্ড অভাব আছে। যখন কোভিড শেষ হলো তখন আমরা আসলে আমার শিক্ষা ব্যবস্থা যে নাজুক অবস্থা এটা আমরা বুঝতে পারলাম, যে এখন আর শিক্ষার্থীরা পড়তেই চায় না, কারণ সে দেখতে পাচ্ছে যে আসলে পরীক্ষাটাও তার জন্য কোনো ম্যাটার করছে না, অটো পাস করে দিলেই তো হয়ে যায়। তার জন্য এটা আসলে টাইম পাস করার প্রক্রিয়া। মানে আপনি জিনিসটাকে পাওয়ারের জায়গা থেকে দেখেন, যখন আপনার দেশের তরুণ জনগোষ্ঠী, তাকে তো আপনার কোনোভাবে মানে ব্যস্ত রাখতে হবে, না হলে সে ভায়োলেন্সের মনোপলিটা নিজের হাতে নিয়ে নিবে। আবার আসছে। তো নবীন, আপনি তো বিদেশেও পড়াবার অভিজ্ঞতা আছে, দেশেও পড়াচ্ছেন, এই সার্বিক আলোচনায় আপনার দৃষ্টিভঙ্গিটা শুনতে চাচ্ছি।
আমিও স্যারের মতো একটু লাইনে প্রথমে আগে আসি। লাইনটা কি? কারণ এক অর্থে তো আমরা যে একটা স্ট্যান্ডার্ডাইজড এডুকেশন থাকবে সেটাও ঠিক চাই না। লাইন বরাবর হলেই হলো, তা না হলে না। লাইনটা আবার কি জিনিস? কিন্তু আবার একটা তো স্ট্যান্ডার্ড থাকতে হবে, তো এটা একটা কমপ্লেক্সের মতো ব্যাপারটা। তো সেখানে আমি বলবো যে আসলে প্রবলেমটা একদমই বেসিক এক অর্থে। আমরা শিক্ষার থেকে কি চাই? মানুষজন পড়তে পারবে, লিখতে পারবে, কথা বলতে পারবে, চিন্তা করতে পারবে। এখানেই আমরা ফিল করে যাচ্ছি। এগুলো যদি, এই কয়েকটা জিনিস যদি আমরা জানি, আমরা কিন্তু আসলে চাকরি বাকরিও পেয়ে যাব। যে এই বেসিক কিছু স্কিলস যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা আসলে এগোতে পারবো। এখানে আমরা আসলে একটা সংমিশ্রণের একটা জায়গায় এসেছি। কিসের সংমিশ্রণ? একটা নিওলিবারাল এডুকেশন মিটস ফিউডালিজম। কিন্তু আমরা কিন্তু যেটা করেছি হচ্ছে বিদেশ থেকে সবচেয়ে বাজে সেটা নিয়ে এসেছি। ভালো জিনিস তো আছে, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা কিন্তু আনা যাবে না। সেটা আনলে এটা কিন্তু বিদেশি হয়ে যাচ্ছি আমরা, তাই না? তো এই একটা টেনশন এখানে কাজ করছে যে এই হায়ারার্কিটাও আছে, হ্যাঁ, যার কারণে কোনো চেঞ্জ আসে না। আমরা ইন্ডিভিজুয়াল শিক্ষক হিসেবে তেমন কোনো পরিবর্তন আনতে পারি না। একটা প্রশ্ন করতে চাই যে আমরা লাইনচ্যুত মনে হচ্ছে মোটামুটি আমরা এগ্রি করতে পারি, নানা অর্থে লাইনচ্যুত। লাইনটাও কি সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম। এখানে কি বড় একটা সমস্যা আছে যে সমাজ শিক্ষাকে কিভাবে দেখে এবং সমাজ শিক্ষককে কিভাবে দেখে। আজকে শিক্ষার কোন দিকে যাবে, কোন লাইনে যাবে, তার ড্রাইভিং সিটে কিন্তু শিক্ষক নাই। সেখানে হচ্ছে শিক্ষা প্রশাসক অথবা আমলা। শিক্ষার মধ্যে তো সমস্যা আছেই, কিন্তু সমাজ যেভাবে শিক্ষাকে দেখছে, রাষ্ট্রীয় কাঠামো শিক্ষককে যে জায়গায় রাখছে, এটা কতটুকু একটা বিষয়? এটা সমস্যার গোড়ায় আছে। আমরা তিনটা কথা বলি। শিক্ষার ক্ষেত্রে কি আছে? এক হচ্ছে প্রথমে ছাত্র, যে শিক্ষা নেওয়ার জন্য ছাত্র ছাত্রী, এটা হচ্ছে শিক্ষার প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে শিক্ষক। মাঝখানে আছে প্রশাসন, মাঝখানে আসে যাকে বলা হয় যারা তাকে শিক্ষার সুবিধা করে দেবে, প্রতিষ্ঠান। এখানে গণ্ডগোল হচ্ছে। আমরা শিক্ষক দিয়ে শুরু করি। শিক্ষককে আগে নিজেকে শিক্ষিত হতে হবে। আমরা শিক্ষকের ন্যূনতম যোগ্যতা হিসেবে বলেছি, আগে ধরুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা শিক্ষক হতেন তাদের শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়লেই হতো। এখন তাকে অবশ্যই স্নাতক হতে হচ্ছে। তার মানে তার যোগ্যতার প্রয়োজনটা বাড়ানো হয়েছে। এটা কেন বাড়ানো হয়েছে? তার যোগ্যতা বাড়ানো, কিসে তিনি স্নাতক হবেন, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি একটু পিছনের উদাহরণ দেই। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নের সময় ফ্রান্সে শুধু শিক্ষক প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্কুলটা তৈরি হয়, যার নাম একল নরমাল সুপেরিয়র, যার মানে হচ্ছে উচ্চতর শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়। আমাদের দেশে আগে নর্মাল স্কুল বলা হতো। ফ্রান্সের এটা অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। একল পলিটেকনিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, একল দে বুজার্ট মানে হচ্ছে শিল্প বিদ্যালয়। আমাদের সেইটা এখানে অবহেলিত। শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়গুলো কোনো গুরুত্বই দেওয়া হয় না। শিক্ষকদের এই বিষয়ে কোঅর্ডিনেট করার একটা অচলাবস্থার একটা উদাহরণ দেই। শিক্ষা মন্ত্রণালয় একটা, আবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর একটা। প্রশাসনের কথায় আসি, আবার সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর আছে, অধিদপ্তর আছে, মাউসি। তাহলে বাকিটাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় বলবো? তা কিন্তু বলছি না। আমি বুঝে উঠতে পারছি না আমাদের বিশ্ববিদ্যালয় আবার কতগুলো কলেজ রেখেছে, সেগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, আবার একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করেছে। এই যে হ্যাপহ্যাজার্ড অবস্থা, এটার কারণ হচ্ছে এই বিষয়ে পরিষ্কার চিন্তা নেই। আমি যেই জন্য ফিরে আসতে চাই, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, তাদের যোগ্যতার প্রশ্নটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষকের মর্যাদা, শিক্ষকদের বেতনাদি কীরকম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের মধ্যে এত পার্থক্য কেন? এবং সেনাবাহিনীর একজন সৈনিকের যে বেতন, তার চেয়ে অনেক কম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন। শিক্ষকের বেতন এখনও আপনি দেখেন 13, 12, 11, 10 এই গ্রেডে বিভক্ত। সেখানে 10,000, 11,000 থেকে শুরু করা হয় এবং তার জীবনের শেষে সে 26,000 বা 30,000 টাকাতে অবসর নেয়। এই অবস্থায় তার কাছে ভালো শিক্ষকতা আশা করা তো অবান্তর। যদি কেউ শিক্ষক হয়ে থাকেন নিজের উদ্যোগেই ভালো শিক্ষক হচ্ছেন, এটা হচ্ছে প্রথম সমস্যা। আমি বলি এটা কাঠামোগত সমস্যা। আমার বক্তব্য পরিষ্কার, শিক্ষা প্রতিষ্ঠান যেটাই হোক না কেন, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিশুকে যেতে হবে। মৌলিক শিক্ষা কি? একটা হচ্ছে দেশের ভাষা, আর একটা হলো বিদেশি ভাষা। শিক্ষাটা আপনি কোন ভাষায় দেবেন যেন সেটা তার কাছে গভীরতর হয়। আমি বারবার বলছি ইংরেজি ভাষা শিখি, কিন্তু ইংরেজি ভাষা শেখার আগে ইংরেজির মাধ্যমে আপনি ইতিহাস পড়বেন কীভাবে? এখানে বলা হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো। ইংরেজি শিখে ইংরেজিতে পড়া যাবে। আমাদের দেশের ভাষায় সব বই নাই। এখন তৃতীয় প্রসঙ্গ আছে আমাদের প্রতিষ্ঠানের বাইরেও, যেটাকে আমরা বলি আমাদের সিভিল সোসাইটি, জাতীয় প্রতিষ্ঠানগুলোকে, আমাদের প্রকাশনা জগৎ, পত্রিকার জগৎ, এমনকি শহরের যে বিলবোর্ড, সেখানেও শিক্ষার উপকরণ আছে। রাজবাড়ি থেকে আসার সময় দেখলাম পদ্মা সেতুর ওখানে সব জায়গায় লেখা আছে এক্সিট, বাংলা লিখেছে বহির্গমন।
অর্থাৎ ইংরেজি বাংলা দুটোই পাশাপাশি লিখেছে। এইটা তো সর্বত্র কোনো আদর্শ অনুকরণ হবে না। এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি শিক্ষা শুধুমাত্র স্কুলের মধ্যে সীমিত নয়, শিক্ষা সমাজের মধ্যেও। সমাজের শিক্ষকের মর্যাদা এবং ছাত্রের ভবিষ্যৎ কর্মসংস্থান, এইটা আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাহলে কর্মসংস্থানের সাথে শিক্ষাকে আমরা এক লাইনে আনবো কীভাবে? এই জন্য আমি আসাদুজ্জামানের সাথে মিল করেই বলছি, আমাদের যে প্রায়োগিক শিক্ষাগুলো সেটার দিকে সবার নজর নিবদ্ধ। এই কথাতেই বলি, MCQ জিনিসটা কেন চালু হয়েছে? এটা বলছে শিশুর অথবা ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীর যোগ্যতা নিরীক্ষার জন্য। এটা কেন হয়েছে? মার্কিন দেশেও এটা ঊনবিংশ শতাব্দীতে ছিল না। এই শতাব্দীতে হওয়ার কারণ কি? শিল্পায়নের ফলে আপনাকে ইন্ডাস্ট্রিয়ালি পরীক্ষা নিতে হয়, কোটি কোটি ছাত্রের পরীক্ষা নিতে হয় সারা দেশব্যাপী। তো আমি যদি পড়াশোনার বিকল্প হিসেবে এটা করি যে আমাদের ছেলেদের MCQ করি, তাহলে তার চিন্তা করার ক্ষমতা বিকশিত হবে না। আরেকটা কথা গুরুত্বপূর্ণ সমস্যা, শিক্ষক ছাত্রের অনুপাত। আমাদের যে বড় বড় ক্লাসে পয়সা বাঁচাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি 160 জন ছাত্রের ক্লাস, মাইক নিয়ে ক্লাস নিতে হয়, তাতে জনসভা হয় কিন্তু পড়াশোনা হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি যেটা করছে সেটা একেবারেই খারাপ। এই শেষ কথা আমি বলি, শিক্ষকরা যদি মানবিক মর্যাদা না পান, যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় আপনি 30 বছর চাকরি করছেন, আপনার কোনো পেনশন নেই। আপনাকে শিক্ষকদের যে শ্রমিক হিসেবে যে অধিকার, তার ট্রেড ইউনিয়ন করার অধিকার, তার যেটাকে বলে কালেকটিভ অর্গানিজম করার যে অধিকার, সেটা কিন্তু স্বীকার করা হচ্ছে না। তাহলে সেখানে সেই শিক্ষক পড়াবেন কীভাবে? আমরা যে সমস্ত বিশ্ববিদ্যালয়তে পড়াচ্ছি, এখানে রিটেনশন রেট, একজন শিক্ষক গড়ে কয় বছর চাকরি করেন? আপনি 5 বছরের বেশি চাকরি করেন এমন লোক শতকরা 10 জন পাবেন না। আগ্রহের ঘাটতি দুই সাইডেই। ছাত্রছাত্রীরা আনন্দ পাচ্ছে না, শিক্ষক শিক্ষিকেরা নিশ্চয়তা মর্যাদা এবং নিশ্চয়তা পাচ্ছে না। দুই সাইডে আমরা সমস্যা দেখছি। কিন্তু এখন আমি আমরা সমস্যাটা কাটাছেড়া করলাম, কোথায় সমস্যা সেটা বুঝলাম। শিক্ষা নিয়ে মনোযোগটা কেমন? জাতীয় পর্যায়ে শিক্ষা নিয়ে মনোযোগটা কি আমরা সন্তুষ্ট? যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি, কিন্তু ওই জায়গায় থেমে থাকলে তো হবে না, সমাধানের পথে তো হাঁটতে হবে এবং কার্যকরভাবে, কাগুজেভাবে নয়। শিক্ষা নিয়ে আপনি তো ছাত্র অ্যাক্টিভিস্ট, আপনি কি সন্তুষ্ট যে শিক্ষা নিয়ে লাইনে ফিরিয়ে আনার জন্য আমরা মনোযোগটা ফিরিয়ে আনা হয়তো সময় লাগবে, মনোযোগটা কি দিতে শুরু করেছি? আমরা তো দেখলাম যে আমাদের আসলে একদম জাতীয় পর্যায়ে একদম টপ টু বটম এই পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু বৈষম্য বিদ্যমান, এবং এই অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল বৈষম্য, যে আমরা বৈষম্যহীন সমাজ চাই। ইংরেজি ভাষাটা এটা একটা মিডিয়াম অফ কমিউনিকেশন না হয়ে এটা টুলস অফ পাওয়ার হয়ে উঠছে। মানে আপনি যখন ইংরেজি ভাষাটা খুব ভালো পারেন, আপনি সমাজে একটা ভালো অবস্থানে যেতে পারেন, একটা ভালো চাকরি করতে পারেন। এই যে ক্ষমতা চর্চার জায়গাগুলোতে ভাষা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এটা করার জন্য এখন এটা সমাধানটা কি? তো ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে প্রাথমিক এবং সেকেন্ডারি এই দুইটা লেভেল, মাধ্যমিক এই দুইটা লেভেলে আসলে 16-17টা সাবজেক্ট না পড়িয়ে প্রথমত যেটা করা দরকার, যে শিক্ষার্থীরা কথা বলতে পারছে কিনা এবং কল্পনা করতে পারছে কিনা এটাকে এনশিওর করা। বাচ্চাটা নিজেই বুঝবে যে আসলে তার কোন দিকে যাওয়া উচিত, তার কি লেখালেখি করা উচিত, তার কি গল্প লেখা উচিত, নাকি সে গণিত যে ভাষাটা শিখলো সেই ভাষাটা দিয়ে কিছু করতে চায়। আমরা গণিত কিভাবে শিখছি? আমাদেরকে কিন্তু গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের আগে, অনুশীলনীর আগে একটা বড় চ্যাপ্টার থাকে। ওই চ্যাপ্টার কখনোই আমরা পড়ি নাই, আমরা সরাসরি অনুশীলনীতে অঙ্ক করতাম গাইড দেখে দেখে। এটা কিন্তু আমাদেরকে কমিউনিকেট করতে শিখায় নাই। সো কমিউনিকেট করতে শিখতে হবে। শিক্ষার কাজ কি? শিক্ষার কাজ হচ্ছে প্রথমত দুইটা। আমাদের তো একসময় সামাজিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল, পারিবারিক প্রতিষ্ঠানও শক্তিশালী ছিল। তো নৈতিক শিক্ষাটা আমরা পরিবার এবং সামাজিক প্রতিষ্ঠান থেকে পেতাম। কিন্তু এখন ধীরে ধীরে যত ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, তত হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে। তো ওই নৈতিক শিক্ষা দেওয়ার কাজটাও আসলে শিক্ষা প্রতিষ্ঠানের উপর বর্তায়। তো এটাকে যদি আমি বাদ দেই, একটা বড় কাজ হচ্ছে প্রায়োগিক, যে কর্মসংস্থান সৃষ্টি করা। সো এই মুহূর্তে যেটা করতে হবে, যে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমি পিকে আছি এখন, হ্যাঁ ডিভিডেন্ট নিতে পারছি না, ট্রানজিশনের পিকে আছি। তো এই সময়টা এখন 40 লক্ষ বেকার। প্রধান কোয়েশ্চেনটা হচ্ছে যে চাকরিটা আমি জেনারেট করতে পারছি কিনা। অ্যান্ড সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্রস প্রফেশন টিচারদের জায়গাটাও এখানে ইনক্লুডেড। যে আমরা এই আন্দোলনেই বললাম যে আত্মমর্যাদার যে কোয়েশ্চেনটা, সেটাকে আপনার অবশ্যই অ্যাড্রেস করতে হবে, যে যেন প্রত্যেকটা প্রফেশনাল লোক, ইভেন সে যদি রিক্সা চালকও হয়, সে যদি সুন্দর করে কথা বলতে পারে আমার সাথে, তাহলে আমি যেন তাকে সম্মানটা করতে পারি। আর যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও হয়, সে যদি অন্যায়ের পক্ষ নেয়, আমি যেন তাকে সরাসরি কনফ্রন্ট করতে পারি। এই আত্মমর্যাদার বোধটা দিতে হবে সবার মধ্যে। আমাদের এখানকার যারা ট্র্যাডিশনাল শিক্ষকরা, তারা আসলে ধীরে ধীরে বার্ন আউট হয়ে যাচ্ছেন। কারণ আপনি দেখেন, স্যার হচ্ছে যে
বেতনের কথাটা বললেন, এখন যখন আপনি তাকে 10,000 টাকা 12,000 টাকা বেতন দিবেন, সে কি করবে? সে ক্লাসে পড়াবে না, সে টিউশনি করাবে, ব্যাচ পড়াবে, তারপরে কি করবে? নির্বাচনের আগে পোলিং এজেন্ট হবে, পোলিং অফিসার হবে, এই ধরনের নানা ধরনের, যেটা তার আসলে নিজের মূল প্রফেশন এর বাইরের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সে ঢুকে পড়ছে। পোলিং এজেন্ট অবশ্য বাধ্যবাধকতা করে সরকারি। হ্যাঁ, আমি এটাই বলছি। এটা কেন? কারণ আপনি যেমন আমার বাবা শিক্ষক, আমি দেখতাম যে সে একটা পোলিং অফিসার হিসেবে একটা ভোট কেন্দ্রে গেলে ওই দিন সে 4,000 টাকা পেত। ওই 4,000 টাকা দিয়ে এক সপ্তাহ আমাদের পরিবার চলতে পারে। এই কোয়েশ্চেনটা যদি আমি শিক্ষা ব্যবস্থার ভিতরে নিয়ে আসতে পারি ক্যাপিটাল বাজেটিং এর সময়, যে আমার একজন শিক্ষক সে হচ্ছে পড়ানোর সময় কত টাকা দিলে তার পুরো একটা বছরের এভারেজ ইনকামটা হয়ে যাবে। এখন এখানে কি করতে হবে আসলে? যেমন আমি এটা বলেই শেষ করছি, আমাদের এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা অনার্স মাস্টার্স করার পরে 4 বছর 3 বছর 2 বছর আমরা হচ্ছে যে বিসিএস এর জন্য পড়াশোনা করি। এটা হলে থেকে টোটালি নন প্রোডাক্টিভ। এটাকে কি করা যায় যে এই শিক্ষার্থীদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিন আপনারা। স্কুলে তারা যে অ্যাসাইন টিচার আছে সেই টিচারের সাথে সাপ্লিমেন্টারি টিচার হিসেবে কাজ করবে, তাকে আপনি পে করেন। তাহলে হচ্ছে কি ওই সময়টাতে সে নিজের ক্যারিয়ার প্রফেশনও করতে পারবে, আবার অ্যাট দ্য সেম টাইম শিক্ষার্থীরা রোল মডেল দেখতে পাচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা একজন ছাত্র সে তো কিছুটা হলেও ডিফারেন্ট হবে, এটাও একজন শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে পারে। তো এই মডেলের ভিতর দিয়ে আপনি যেটা করতে পারবেন যে এক শিক্ষার্থীদের যে বেকার থাকার প্রবণতা সেটাও সলভ হলো, অ্যাট দ্য সেম টাইম তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীরাও দেখতে পেলো যে না, ভিন্ন কোনো মাধ্যম আছে শিক্ষা পাওয়ার। এই ধরনের একটা কিন্তু প্রকল্প একসময় চালু হয়েছিল ন্যাশনাল সার্ভিস বলে, বাট এগুলোর অন্যতম যে প্রয়োজন মানে পরিকল্পনাটা খুব সঠিকভাবে করতে হবে। মানে এটা একটা শৌখিন একটা, ঠিক আছে একটা কিছু চিন্তা করো, সো সেই আপনি খুবই সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। সমস্যা কোথায় বুঝলাম, সমাধানেরও কিছু পথ পেলাম, কিন্তু এই পথে এগুতে বাধাগুলো কোথায়, মূল বাধাগুলো কোথায়? নবীন, আপনার অভিজ্ঞতা থেকে বাধার বিষয়টা কি বুঝতে পারছেন? বাধা তো আসলে কাঠামোগত, হ্যাঁ, যে আমাদের তো স্তরে স্তরে সমস্যা, যে আপনি প্রাইমারি এডুকেশন বলেন, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, এই যে আমাদের যে বিভিন্ন ধরনের এডুকেশন ক্যাটাগরিজ আছে, এই কারণে একটা ইংরেজি মাধ্যম, একটা বাংলা মাধ্যম, সবাই বাংলা মাধ্যমে পড়ালেখা করে ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যায় যেখানে 80% ইংরেজিতে শিক্ষা দেওয়া হবে, তারা কিভাবে পারবে? এখানে যে এটা তো সেটিং দেম আপ ফর ফেলিয়ার। স্কুলে যদি এটার রিফ্লেকশনটা না পায় তাহলে তো আর হলো না, কারণ স্কুলেই তখন ওরা দেখে ফেলছে যে এটা একটা হায়ারার্কিক্যাল ব্যাপার আছে। ভাষা যখন হায়ারার্কির একটা পার্ট হয়ে যায়, ভাষা যখন একটা অপ্রেসিভ টুল হয়ে যায়, তখন তো এটা খুব সমস্যাজনক, তাই না? এবং আমাদের এখানে যেটা হচ্ছে কি, যেটা আমরা তৈরি করে দিচ্ছি সেই অপারেশনটা, সেখানেই সমস্যাটা। তো এই যে গভীর বাস্তবতাগুলো, এখানে আসলে ধাক্কাটা কোথায় দিতে হবে, কে ধাক্কা দিবে? এই যে মানে আমরা দেখছি এগুলো নিয়ে প্রত্যেকদিন কথা বলছি, আমরা বুঝতে পারছি যে আসলে বাংলাদেশকে যদি আগাতে হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি অর্জন করতে হয়, শিক্ষা হচ্ছে মৌলিক জায়গা যেখানে হাত দেওয়া দরকার। কিন্তু আমরা দেখছি যে এই সময়কালে, সংস্কারের সময়কালেও শিক্ষা নিয়ে সেইভাবে জোরালো আমরা আলোচনা দেখিনি, ইভেন এঙ্গেজমেন্টও দেখিনি। আমি এখন সমাপনী বক্তব্যগুলো বলছি, কোথায় ধাক্কা দেবো, কে ধাক্কা দিবে? কথাটাকে যদি আমি ফর্মুলা আকারে বলি, প্রথমে শিক্ষা ব্যবস্থা যদি আমাদের একটা পরিবর্তন আনতে হয়, এই মুহূর্তে স্বল্প মেয়াদে আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা পরিবর্তন করতে হবে, যেটার কিছুটা অভ্যুত্থানের মাধ্যমে আমরা আংশিক সম্পাদন করেছি, এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে হয়, শিক্ষাকে আমাদের পরিবর্তিত করতে হবে, ওখানেই বিনিয়োগ করতে হবে। আমি বলছি আমাদের যে কাজটা করতে হবে, শিক্ষার বর্তমান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের যে কাজটা করতে হবে, শিক্ষাক্ষেত্রে যে বিনিয়োগ সারা পৃথিবীর অভিজ্ঞতায় বলে সেটা বাড়াতে হবে। আমরা এখন শতকরা 2 ভাগের একটু বেশি বা কম খরচ করি, এইটাকে কমিয়ে যদি পরীক্ষামূলকভাবে আমরা শতকরা 6 ভাগ করি, যেমন জাতিসংঘ বহু আগে বলেছে, তাহলে আমাদের দুটো উপকার হবে, যে আমরা অনেক শিক্ষকের নিয়োগ বাড়াতে পারবো, শিক্ষক ছাত্রের যে অনুপাত সেটা আমরা কমিয়ে আনতে পারবো। আমাদের আরও স্কুল করা দরকার কি জন্য? আরও ছাত্রছাত্রীর জন্য আসতে পারে। এখন ধরো 5 মাইলের মধ্যে দ্বিতীয় স্কুল নাই, তাহলে আপনাকে 2 মাইল পর একটা স্কুল করতে হবে। এটা করতে তো টাকা দরকার, সরকারি অনুদান দরকার, জনসাধারণের উদ্যোগ দরকার। আমি আরও সংক্ষেপে বলছি, শিক্ষকের বেতন যদি আমি 2 গুণ করি, তাহলে এটা অবকাঠামোগত উন্নতি হলো নাকি শিক্ষকের জীবনের মানের উন্নতি হলো? তা আপনি বললেন যে না, ওই টাকা দিলেও শিক্ষক ভালো হবে না, তাহলে শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়গুলি আমাদের বাড়াতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আমি, ছাত্রদের যে খাওয়াতে হবে, এটা আমরা শুধু এনজিওদের উপর ছেড়ে দিতে পারি না।
আমাদের একটু নিশ্চিত করতে হবে কতটুকু শিক্ষা মৌলিক শিক্ষা, যেটা পাওয়ার অধিকার সবার আছে। শিক্ষা ধরুন 12 বছর পর্যন্ত পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার স্বীকার করে নিলাম, তাহলে সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের কত ক্যাপিটাল লাগবে, দেশ কত দেবে, আমরা বিদেশ থেকে কত চাইবো, জনগণ কত, এটা একটা ক্ষেত্র। দ্বিতীয় হচ্ছে শিক্ষার মাধ্যমের কারণে যে বৈষম্যটা তৈরি হচ্ছে, এটা জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আমাদের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন আমাদের ক্যাডেট কলেজগুলিকেও বাংলা মাধ্যমে পড়ানো হচ্ছিল, কিন্তু আবার ইংরেজিতে আমরা ফিরে গেলাম। এটা কি কারণে হচ্ছে? জাতির সামনে একটা ভাষা নীতি থাকা দরকার, যেটা শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রাখবে। এখানে সবসময় আমরা কোথাও যেন একটা ফাঁকি করছি। শিক্ষাতে দুটো ব্যাপার আছে। প্রথম দিকে তাকে কতগুলি জিনিস শিখতে হবে, শিশুকে ভালোবেসে পরিশ্রম করানো শেখাতে হবে। শিক্ষা হচ্ছে মূলত লেবার। আমরা এখনো বলি তোমাকে উচিত শিক্ষা দেবো, শিক্ষা হচ্ছে শাস্তি। লেখাপড়ার মধ্যে একটা শাস্তির দিক আছে, এটা বসে থেকে নামটা মুখস্থ করতে হয়, এই নামটা কি কাজে লাগবে, এটাকে বলে অ্যাক্টিভ স্কুল, আন্তনীয় গ্রামসির ভাষায় প্রথম পর্যায়ে, ধরুন 6 বছর। তারপরে শুরু হয় ক্রিয়েটিভ স্কুল। এখন আমাদের দেশে বুঝে বা না বুঝে এরা সবগুলিকে সৃজনশীল পদ্ধতি বলে নাম দিয়েছে। আসলে এটা শুরু হয় শিক্ষকদের গভীর পর্যবেক্ষণের মধ্যে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে। যখন দেখা যায় শিশু কোন দিকে তার প্রতিভার ঝোঁক দেখাচ্ছে, সে সঙ্গীতে প্রতিভাবান হতে পারে, কাজে 12 বছরের পরে সে ঠিক করবে কোন দিকে সে যাবে। আমি এখন একটা বলছি, অনেক ভদ্রলোক বললেন, যদি আমরা 12 বছরের পরেই দেখি যে এই ছেলে কূটনীতিতে যাবে, এই মেয়ে প্রশাসনে যাবে, এই ছেলেটি আপনার খেলাধুলায় যাবে, তাকে সেইভাবে পাঠা দেওয়া যায়। বিসিএস পরীক্ষা বিয়ের পরে নেওয়ার দরকারটা কি? ইন্টারমিডিয়েট পরে তো নেওয়া যায়। জাপানে এটা করা হয়। জাপানের কথা বলি আমি, জাপানি ডিপ্লোমেটদের প্রতি বলছে 9ম শ্রেণী থেকেই তারা যারা ডিপ্লোমেট হবে তাদেরকে বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষা দেওয়া হতে থাকে, কমপক্ষে 4টায়। এবং তারপরে পাশ করার পর তাকে যদি আপনি রুশ ভাষা বিশেষজ্ঞ হতে চান, রাশিয়া পাঠানো হবে, যে ফরাসি হতে থেকে ফ্রান্সে পাঠানো হবে। এটা জাপান করে এসছে 20 শতাব্দীতে। আমরা সেখান থেকেও শিখতে পারি। আমাদের এখানে যেটা মূল প্রশ্ন হচ্ছে, যেটা আপনার বলেন নাই, সরকারের গত 4 মাসের উদ্যোগের মধ্যে এত কমিশন করলো, শিক্ষা কমিশন কেন করেনি? নিশ্চয়ই কোথাও আছে ডাল মে কুচ কালা হ্যাঁ। কিন্তু কুচ কালাটা কি? তারা মৌলিক প্রশ্নগুলির মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। 10টা কমিশন করেছেন, তো মৌলিক বিষয়টা কি? মাদ্রাসা শিক্ষার কী হবে, ইংরেজি মিডিয়াম শিক্ষার কী হবে? আমি তাদেরকে বলেছি আপনি ইংরেজি মিডিয়াম কিন্ডারগার্টেন বন্ধ করে দেন। কিন্ডারগার্টেন অবশ্যই বাংলায় হতে হবে, প্রাথমিক বিদ্যালয় অবশ্যই বাংলা হতে হবে। এবং যদি আপনি কাউকে ইংরেজি করতে হবে, ইংরেজ অথবা কূটনীতিদের ছেলেমেয়ে, তাদেরকে বিশেষ এক্সপোর্ট প্রসেসিং জোনের মতো আপনি এক্সপোর্ট প্রসেসিং এডুকেশন করেন। একটা অন্য মানুষকে নষ্ট করবেন কেন? সোজা কথা, জনসংখ্যা পরিকল্পনার সাথে আমাদের শিক্ষা পরিকল্পনাকে যুক্ত করতে হবে। আমি শেষ একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, জাস্ট এক সেন্টেন্সের উত্তর। এখানে কি আমরা শুধু রাষ্ট্রের জন্য বসে থাকবো? এই চিন্তার জায়গায় তো আমরাও উদ্যোগী হতে পারি, নাগরিক সমাজও উদ্যোগী হতে পারি। সেটা কি আমরা হতে পারি? শুধু শিক্ষা না, এটা আসলে গত 4-5 বছর ধরেই আমরা বুঝতেছি যে আমরা যেটাকে সুশীল সমাজ বলছি বা সিভিল সোসাইটি বলছি, দ্যাট ওয়াজ ব্রডলি নন এক্সিস্টিং। আদারওয়াইজ এই ফ্যাসিজমটা কিন্তু কন্টিনিউ করা পসিবল হতো না যদি যে পলিটিক্যাল পার্টি সে তার পার্টি এজেন্ডা সার্ভ করবে। পলিটিক্যাল পার্টি আর স্টেটের মাঝখানে ওই যে একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা, সেটা কে হবে? শিক্ষার ক্ষেত্রেও ইট হ্যাজ টু বি কম্বাইন্ড। লাইক সুশীল সমাজ থেকে তর্ক উঠবে যে আমার এখন দেশে এটা চাই, আর স্টেট সেটাকে ফ্যাসিলিটেট করবে। সো আমরা আমি এটাতে যোগ করতে চাই যে আমাদের এখানে যে ট্রেড ইউনিয়ন আছে, যেমন টিচার্স অ্যাসোসিয়েশন আছে, অথবা আমাদের যে বিজনেস অর্গানাইজেশনগুলো আছে, FBCCI শুদ্ধ, আমাদের বিভিন্ন রকমের শ্রমিক সংগঠন আছে, শিক্ষার বিষয়ে তাদেরও তো কথা বলা উচিত অবশ্যই। তাই না? তাদেরকে এই এজেন্ডাতে দেওয়া উচিত যে শিক্ষা একজনের ব্যাপার নয়, দেশের তাদেরকে উৎসাহিত করতে হবে আমাদের। তারা এগুলোতে প্রচলিত নয়, তারা এটা যে করে না, এটাই প্রমাণ করে যে আমাদের সমাজের সিভিল সোসাইটি দুর্বল। নাভিন, এনি লাস্ট ওয়ার্ড? আমরা এখন শেষ করবো অ্যাকচুয়ালি। আমি আমার ছাত্রদেরকে এটা বলেছি, যেটা এখানে আমার কাছে ভিন্ন মনে হয়েছে, যে সবাই শিখতে চায়, সবাই জানতে চায়, তারা খুবই মোটিভেটেড। আমি আমার ক্লাসে 80 জন স্টুডেন্ট, ওদেরকে কখনো বলতে হয় না ফোনের দিকে তাকিও না, অন্য দিকে তাকিও না, ল্যাপটপের দিকে তাকিও না, অন্য কিছু করো না, টেক্সট করো না, হ্যান ত্যান। ওরা কিন্তু মনোযোগ দিয়ে শোনে, বলার চেষ্টা করে, পার্টিসিপেট করার চেষ্টা করে, চেষ্টার কিন্তু ত্রুটি নেই। ওরা যেগুলো পারে না সেটা দ্যাটস বিকজ আমরা ওদেরকে ফিল করেছি। খুবই ভালো একটা পয়েন্ট আমরা শেষ করতে পারি যে আগ্রহের ঘাটতি আসলে নাই শিক্ষার্থীর কাছে। এই তরুণীরা কিন্তু পিপাসু, তারা আগ্রহী, তারা চেয়ে আছে। ভালো উপাদান যদি পায়, গ্রহণ করতে কিন্তু তারা খুবই প্রস্তুত, এবং সেটা ব্যবহার করে তাদের জীবন সাজাতে প্রস্তুত। কিন্তু এখানে আমাদের দায়িত্ব কিন্তু অনেক পর্যায়ে। অন্তর্বর্তীকালীন সরকার তারা কমিশন করতে পারতো, এটা বটেই। রাষ্ট্রীয় পর্যায়ে আছে,
নাগরিক সমাজেরও কিন্তু বড় ধরনের একটা এখানে দায়িত্ব আছে, যে শিক্ষাকে আমার এখন যেহেতু আমরা রাষ্ট্র বা অন্তর্বর্তী সরকার থেকে পাইনি, আমি মনে করি যে নাগরিক সমাজই উদ্যোগী হওয়া উচিত, যে শিক্ষাকে কিভাবে মনোযোগের মধ্যে নিয়ে আসা যায়, জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে আনা যায়। কারণ এইটা যদি না আনা যায় তাহলে অন্যান্য অনেক কিছু আমাদের বিফল হবে। আমরা হয়তো এক ধরনের উন্নতি হতে থাকবে, কিন্তু সেটা ওই মানসম্মত উন্নতিটা হবে না। এই যে শিক্ষক প্রশাসককে আমরা ড্রাইভিং সিটে বসিয়েছি, শিক্ষককে বসায়নি, সেই বাস্তবতাটাও পরিবর্তন করতে হবে। এগুলো কিন্তু আরেকটা প্রজেক্ট দিয়ে হবে না, এই ধাক্কাটা কিন্তু নাগরিক সমাজের ভেতর থেকে আসতে হবে, এবং সেই জায়গায় আমরা সবাই উদ্যোগী এবং সচেষ্ট হব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধরে নাও আমরা 2-3 দিনের জন্য বাইরে বেড়াতে গেলাম, তখন পানির পাইপ ফেটে গেল আর সব পানি দেয়ালে এসে পড়তে থাকলো। যখন আমরা ফিরে আসবো তখন না ম্যাডাম, তখনও হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। গেল কই? সুপার হিট। সুপার কিড প্লাস সুপার কিড, বাড়ির দেয়ালে যেন সুপার হিট। মসৃণ টেক্সচার একদম ফিট, সুপার কিড প্লাস মানে সুপার হিট। দেয়াল ফেসিং এর এলিগেন্ট লুক, দেয়ালে সুপার কিড প্লাস হোক। বাড়ি নির্মাণে কিসের টেনশন, সুপার কিড প্লাসে সব সলিউশন। সুপার কিড প্লাস সুপার কিড, বাড়ির দেয়ালে যেন সুপার হিট। সুপার কিড প্লাস সুপার কিড। বাংলাদেশের 1 নম্বর ফেয়ারফেস সিমেন্ট সুপারক্রিট প্লাস, যা আপনার বাড়িকে দেয় আভিজাত্য এবং নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। শুনো, যেমন সিনেমার ক্লাইম্যাক্স সিনে দেখা যায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আরে না ম্যাডাম, কিছুই হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। সমস্যার সমাধান, দায়িত্ব ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার একটু পেছনের দিকে ফেরা যাক। আমাদের জেলা স্কুলগুলো একসময় মানসম্মত শিক্ষার অন্যতম প্রতীক ছিল। সেই হারানো গৌরব নিয়ে আলোচনার জন্য যারা সেই জেলা স্কুলের শিক্ষার অভিজ্ঞতা ছিল তাদের দুজনের সাথে আলাপ করব এখন। জেলা স্কুল, প্রতিটা জেলায় অত্যন্ত মানসম্পন্ন এক একটি স্কুল ছিল, যেগুলি আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি বিভিন্নভাবে যারা পরিচালিত করছেন তাদের অনেকেরই অভিজ্ঞতা, শিক্ষার যে শুরু, শিক্ষা থেকে যে তাদের দক্ষতা বেড়েছিল সেই জেলা স্কুল থেকে এসছে। এই হারানো গৌরবটাকে আমরা ফিরে পেতে পারি, তার আগে জানা দরকার সেই অভিজ্ঞতা কেমন ছিল, কেন আমরা সেটাকে গৌরবের অধ্যায় হিসাবে চিহ্নিত করছি। তো এই বিষয়ে আলোচনার জন্য জেলা স্কুলের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই দুজন অতিথির সাথে আজকে আমরা আলাপ করব। আমার ডান পাশে আছেন প্রফেসর আহমেদ কামাল, ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নামকরা একজন শিক্ষক। উনি পড়েছিলেন ফরিদপুর জেলা স্কুলে। আমার বাঁ পাশে আছেন মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, প্রাক্তন অতিরিক্ত সচিব সরকারের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে পিপিআরসির সিনিয়র ফেলো এবং প্রোগ্রাম অ্যাডভাইজার হিসেবে আছেন। উনি পড়েছিলেন রংপুর জেলা স্কুলে, তাই না? তো প্রফেসর আহমেদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জেলা স্কুল, আপনার যেই জেলা স্কুল, আপনার স্কুল জীবনের, এটাকে আমি যে চিহ্নিত করলাম একটা গৌরবের অধ্যায়, এটা কি সঠিক? আমি তো তাই মনে করি। এই স্কুল থেকে অনেকে লেখাপড়া করে পরবর্তী জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে অনেক খ্যাতির জায়গায় পৌঁছেছে। এই স্কুলে পড়ার সুযোগ পাওয়াটা ছিল
একটা সৌভাগ্যের ব্যাপার। মানে এটা একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল এবং সৌভাগ্যের ব্যাপার ছিল। জেলা স্কুলে তো খুব কম সংখ্যক ছাত্র, যেমন আমরা ক্লাস 4-এ 30 জন ছাত্র পড়ার সুযোগ পেয়েছিলাম। এই 30টা সিটের জন্য 100-এরও বেশি ছেলে পরীক্ষা দিয়েছিল আর কি। এটা শুধুমাত্র ছেলেদের? হ্যাঁ, ছেলেদের স্কুল। তো ভর্তি হওয়ার সুযোগ পেলাম, অত্যন্ত আনন্দিত। এবং স্কুলে ভর্তি হওয়ার পরে 2-3টা জিনিস পার্থক্য ছিল আগে যে স্কুলে পড়তাম তার থেকে। প্রথমত একটা পাকা বিল্ডিং ছিল স্কুলটার, এবং সব সরকারি বিল্ডিংই লাল ইটের হতো তখন, এটাও তাই ছিল। সরকারি স্কুল যেখানে রসদের অভাব নাই, মানে ব্ল্যাকবোর্ড, মানে শিক্ষার উপকরণ অভাব নাই। চক, আগে যে স্কুলে পড়তাম সেখানে টিচার অনেক সময় চক আনতে পারতো না, কারণ চক নাই স্কুলে। আর বেঞ্চ, হাই বেঞ্চ সব সুন্দর, কোনো ভাঙাচোরা না, খুব সাজানো গোছানো জায়গা। ফলে রসদের দিক থেকে জেলা স্কুলের কোনো অভাব ছিল না আর কি তখন। স্কাউটিং এর একটা সুযোগ ছিল, তারপরে স্পোর্টস একটা ক্লাস থাকতো খেলাধুলার, সেটা থেকে ন্যাশনাল স্পোর্টসে, লোকাল স্পোর্টসে কম্পিট করার মতো সুযোগ তৈরি করা, সেটা ছিল। মাঠ ছিল, যে মাঠে ক্রিকেট, ফুটবল, হকি সব খেলা হতো, এবং তার জন্য আলাদা টিচার ছিল যারা আমাদের শেখাতো। এটা মানে আমাদেরকে তৈরি করার যত উপকরণ দরকার সে সবগুলি এই স্কুল। শিক্ষক বিষয়ভিত্তিক প্রতিটা বিষয়ের জন্য শিক্ষক ছিল, এবং যদিও সরকারি স্কুলের শিক্ষকরা বদলি হতেন, কিন্তু বদলি হওয়ার এবং আরেকজন আসার মাঝখানে খুব লম্বা গ্যাপ থাকতো না। বলে একজন এসে গেলে যেতেন, অথবা একজন যাওয়ার ইমিডিয়েট পরেই আসতেন। আরেকটা জেলা স্কুলের অভিজ্ঞতা শুনে আছে, আপনি তো রংপুর জেলা স্কুলের, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমি রংপুর জেলা স্কুলে ভর্তি হয়েছে 1965 সালে। আচ্ছা। কিন্তু স্কুলটা প্রতিষ্ঠা পেয়েছে 1832 সালে। কাজেই বলতে গেলে 115 বছর বা তার বেশি, 30 বছর পরে আমি স্কুলে ভর্তি হচ্ছে। অর্থাৎ প্রাইমারির একটা অংশ এবং এরপরে হাই স্কুলের অংশ। টিচারদের সংখ্যা অনেক বেশি ছিল। একটা ক্লাসে আমাদের 35 জন ছিল। 35 স্কুলের সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে ক্লাস 8 থেকে আমাদের সায়েন্স ল্যাবে নেওয়া হতো। আচ্ছা। এবং তখন কিন্তু ক্লাস 8-এ আমাদের সায়েন্স আর্টস এরকম কোনো ভাগ ছিল না, যার ফলে আমরা সায়েন্সের যে বিষয়গুলো ওখানে ল্যাবে গিয়েছি। ঠিক অনুরূপভাবে সব বাচ্চাদেরই কিন্তু আবার জিওগ্রাফিক্যাল একটা ল্যাব ছিল। ক্লাস 6-এ ম্যাপ আঁকতাম, বাংলাদেশের ম্যাপ, তারপর এশিয়া মহাদেশের ম্যাপ, এগুলো আমরা এঁকেছি। এবং এটা খুব ভালো হলে স্কুলে ক্লাসরুমে এটা প্রজেকশন করা হতো। স্টুডেন্টদের এই যে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা, পাশাপাশি মানসিকতা, একটা মননশীল একজন ব্যক্তি হিসেবে তৈরি করার জন্য প্রাথমিক যে বিষয়গুলো দরকার সেটা কিন্তু স্কুলে পরিপূর্ণভাবে হচ্ছিল, এবং শিক্ষকরা সেটা চেষ্টা করতেন দেওয়ার জন্য। যেমন স্যার আমাদের খেলাধুলার ব্যাপারে বললেন যে আমাদের ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, ব্যাডমিন্টন এগুলো সবই ছিল। আপনি কোনটা খেলতেন? আমি খেলতাম ফুটবল এবং হকি, আর কোনো কিছুর অভাব ছিল না। এর বাইরে হলো যে পড়াশোনার ক্ষেত্রে টিফিনের ব্যাপার ছিল। আমাদের একটা পয়সা নেওয়া হতো এবং টিফিন প্রতিদিনই টিফিন থাকতো। আরেকটা বিষয় ছিল স্যার, যে সেটা হলো যে আমরা যে 1 মাস ছুটি থাকতো তখনও তো টিফিনের পয়সা নেওয়া হতো, কিন্তু সেজন্য একটি ইমপ্রুভ ডায়েটের ব্যবস্থা হতো, যে মানে ডায়েট বলা যাবে না, তো একটু টিফিনটা একটু বেশি ভালো মতো হতো, সেটা টিচাররা করতেন। শিক্ষকদের বেতন নিয়ে বোধহয় কোনো সমস্যা ছিল, কারণ কোনো শিক্ষককেই কোনো ধরনের মানে তারা যখন স্কুলে আসতেন স্যুটেড বুটেড হয়েও অনেকে আসতেন শীতকালে। এখন টিচারদের মধ্যে এটা পাই না আমি, আমাদের টিচাররা সেভাবে আসতেন, এবং সেটা আমরা দেখতাম যে এইরকম একটা সুন্দর যে। আর জেলা প্রশাসক ছিলেন ডেপুটি কমিশনার, তিনি স্কুলের সভাপতি। প্রতি সপ্তাহে একবার করে অ্যাসেম্বলি হতো, যখন অ্যাসেম্বলি প্রতিদিনই হতো, কিন্তু উনি আসে থাকতেন শুরু থেকে, এবং প্রতি সপ্তাহে 2-1টা ক্লাস ভিজিট করতেন। আমি জানি না এখন কোনো জেলা প্রশাসক, এই স্কুলের সভাপতি কিন্তু জেলা প্রশাসক এখনও আছেন, উনি যান কেন স্কুলে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে কাব ছোট ক্লাস 3 থেকে, ক্লাস 6-এ গেলে স্কাউট, এরপরে বিএনসিসি, ক্যাডেট কোর। আমি নিজে ক্যাডেট ছিলাম এবং
ওই সময় 72 সালে আমি ক্লাস 10-এ সাপ্তাহিক ক্লাসে কিন্তু ড্রিল হতো, যদিও প্রতিদিন অ্যাসেম্বলিতে আমাদের প্রথম বিষয় ছিল কোরআন তালাওয়াত, তারপরে হতো শপথ, তারপরে হলো ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত। এক ধরনের চরিত্র গঠন এবং নাগরিক গঠন, সেই কাজটাও হতো। তারপরে কিছু এক্সারসাইজ হতো, তারপর লাইন ধরে আমরা ক্লাসে আসতাম। কিন্তু প্রতি সপ্তাহে একটা ক্লাস ড্রিল থাকতো, সেইখানে আবার ড্রিল স্যার আমাদের অনেক কিছু করতেন। তো শিক্ষকরা, তার মানে শিক্ষক যে একটা আমরা মানুষ হিসেবে চিন্তা করি, তার একটা সুস্পষ্ট মর্যাদা ছিল স্থানীয় সমাজে, শিক্ষকদের খুবই মর্যাদা ছিল এবং সেই ধরনের মানুষ আকৃষ্ট হতো এই পেশায়। তার মানে তাই তো, যারা জেলা স্কুলের শিক্ষক হওয়া মানে একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। এটা কি জেলা স্কুলটা এর সুনাম অনেকটা নির্ভর করত প্রধান শিক্ষকের উপরে। আচ্ছা, প্রধান শিক্ষক তো সরকারি, সেও তো আসতো বাইরে। তো আমরা যাকে প্রধান শিক্ষক হিসেবে পেয়েছিলাম, উনি খুব নামকরা শিক্ষক ছিলেন, কাজী অম্বর আলী ওনার নাম। উনি ইংরেজি গ্রামার বই লিখেছেন এবং সেগুলি স্কুলে পাঠ্য ছিল। এবং কাজী অম্বর আলী স্যারের যে পার্সোনালিটি, সেটা আমার এখনও মনে পড়ে। উনি যে হেঁটে যাচ্ছেন, ছাত্ররা একদম ধারের কাছে কেউ থাকতো না। তিনি যে ভয় দেখাতেন তা না, সহজাত যে সম্মান উনি পেতেন আর কি। আমার এক বন্ধু ছিল, ও 4th পিরিয়ডের পরে তো ব্রেক হতো, তো টিফিন দেওয়া হতো, তো ও ইংরেজি খুব ভালো পারতো না আর কি। সেটা কোনো প্রবলেম না, কিন্তু ইংরেজি যে টিচার ছিল, সে না পারলে প্রচুর মারতো বেত দিয়ে আর কি। আচ্ছা, এইটাও একটু শুনছে, বেত দিয়ে মারা, এটা একটা ছিল ব্যাপার। এটা ছিল, সব টিচার না, 2 টিচার মারতো। বাট এটা কি, আপনি কি এটাকে একটা অত্যাচার হিসেবে দেখবেন, নাকি আসলে ডিসিপ্লিন যেটা দরকার? ইন আ ওয়ে ইট ওয়াজ বোথ। মানে এখন তো এটা অ্যালাউড না, আমি বলছি তখন আপনারা কি ওটাকে কোনো হিসেবে দেখতেন? যে এটা আমরা মনে করতাম যে স্কুল এডুকেশনের পার্ট, এটা পার্ট অফ দ্য এডুকেশন। হ্যাঁ, একটা কথা প্রচলিত ছিল যে বাবা ছেলেকে দিয়ে যেত, বলতো হাড্ডি আমার, মাংস গোশত আপনার, আপনি পিঠে যা ইচ্ছে তাই করতে পারেন। সবচেয়ে ভালো টিচার যাকে আমরা পেয়েছি আর কি, যে ন্যাশনালি রেকগনাইজড অ্যাজ দ্য বেস্ট টিচার, সিদ্ধেশ্বর হালদার। অসাধারণ অঙ্কের, সিদ্ধেশ্বর হালদার, উনি অসাধারণ অঙ্কের শিক্ষক ছিলেন আর জিওগ্রাফির। তো সিদ্ধেশ্বর হালদার যখন পিটাতেন, কেউ আপত্তি করতেন না? আপত্তি করার প্রশ্নই আসে না। আমি জীবনে অন্তত সব টিচারের মার খাইছি, কিন্তু ওনার মারটা যাতে খেতে না হয় সেই জন্য আমি খুব সচেষ্ট থাকতাম আর কি। অঙ্কে খুব ভালো করার চেষ্টা করেছি, ওনার ক্লাসে ভালো করার চেষ্টা করেছি, কোনো গোলমাল করি নাই। চমৎকার। কিন্তু হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট টিচার আর কি। আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন, যে খুবই পরিষ্কার আপনাদের দুজনের থেকে যে এই ধরনের স্কুল ছিল। এখন অবশ্য এই বর্তমানে জেলা স্কুলের বাস্তবতাটা কেমন? আপনি কি ওই স্কুলে আর গেছেন? স্কুলে গেছি, স্কুল বিল্ডিং এ দেখেছি, কিন্তু ক্লাসে কি হয় সেটা দেখেননি। আপনি কি গেছেন? আমি গেছি স্যার। কেমন আপনার সেই সময় আবার এখন? একটু সমস্যা হচ্ছে যে স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেছে। সো ক্লাস অনেক বেড়ে গেছে, 30 ছিল, এখন 30 আমাদের সব সময় 35 পেয়েছি, এখন সেটা 60-এর উপরে, 60-এর উপরে, এবং প্রায় দ্বিগুণ। এটা প্রায় প্লাস হলো আমাদের একটা স্কুল, আমরা সবগুলো ছেলেকেই প্রায় চিনতাম। এখনকার বাচ্চারা চিনতে পারে না, কারণ এখন 2 শিফট হয়ে গেছে, একটা মর্নিং শিফট, একটা ডে শিফট। কাজে একই রকম বাচ্চাদের বারবার পড়াতে হচ্ছে একই শিক্ষককে। এইটা আমাদের আরেকটা বিশেষ ছিল লাইব্রেরি। আমি এখন লাইব্রেরিতে ওখানে গেছি, যে লাইব্রেরি কোথায়, তো ছেলেরা বলতে পারে না যে লাইব্রেরি তাদের আছে কিনা। কিন্তু সপ্তাহে একটা দিন আমাদের লাইব্রেরি ক্লাস ছিল। আপনাদের সময় লাইব্রেরি অন্যতম একটা বিষয় ছিল এবং ক্লাস ছিল, অর্থাৎ আমাদের লাইন ধরে লাইব্রেরিতে নিয়ে যাওয়া হতো ওই ক্লাসে, এবং সেখানে আমরা ওই একটা 40 মিনিটস পড়াশোনা করা, নতুন বই নিয়ে পুরনো বই ফেরত দেয়, এটা একটা এই ছিল। আমরা একদম শেষের একটু আলোচনায় আসি, যে আসলে এই যে যেমন 30 থেকে 60 হয়ে গেল, 35 থেকে 60 হয়ে গেল, জনসংখ্যা তো বেড়েছে, তার মানে চাহিদাও বেড়েছে, ডাবল শিফট হয়েছে। 60 মানে তার মানে 120 আসলে, আগে 35, এখন 120। সো জনসংখ্যাও বেড়েছে। এখন কি জেলা স্কুলের যে বাস্তবতা বর্তমান প্রেক্ষিতে, এটা কি আবার ফিরিয়ে আনা সম্ভব? এটা সম্ভব স্যার। সেটা হলো যে শিক্ষকের সংখ্যা বাড়ানো, ভবনের সংখ্যা বাড়ানো,
প্লাস হলো যে ইকুইপমেন্টগুলো যেটা ইয়ের জন্য দরকার, তার জন্য বাজেট দরকার, সে বাজেটটার জন্য সাফিসিয়েন্ট বাজেট চায় এটা। আর একটা হলো যে শিক্ষকরা এখন তাদের সংসার চালাবার জন্যই বা যেভাবে হোক সোসাইটির কম্পিটিশন আছে, এইভাবে টিউশনের দিকে ঢুকেছেন প্রচণ্ড মাত্রায়। এখানে কি অনেকগুলো বিষয় আছে, যে একটা বাজেটের কথা বললেন, বাজেট অবশ্যই এটা সত্য যে বাজেট আরও বাড়ানো সম্ভব, আমরা শিক্ষায় আসলে বাজেট বাড়ানো সম্ভব। আমরা কি কিন্তু ওই যে নিবেদিত প্রাণ শিক্ষক, শিক্ষা পেশায় কারা এখন আগ্রহী হচ্ছে, ওইসব জায়গায় তো একটা বিবেচ্য বিষয়, তাই নয় কি? মানে শিক্ষক যত ভালো হবে স্কুল তত ভালো হবে। এবং ফরিদপুর জেলা স্কুলে 2-3 জন শিক্ষকের জন্য স্কুলটার খুব সুনাম ছিল আর কি। এবং এরা নিজেরাও তাদের ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিলেন এবং তারা আসলেই স্কুলে টিচিং করতে এসছে আদর্শ থেকে একটা। তাদের আবার প্রাইভেট টিউশনে করতে হতো, কারণ যে বেতন স্কুলে পেত সেটা দিয়ে সংসার চলার কোনো উপায় ছিল না। কিন্তু সেই প্রাইভেট টিউশনের মধ্যে কোনো ফাঁকিবাজি ছিল না। এই শিক্ষকরা যতদিন ছিল ততদিন স্কুল এডুকেশন খুবই ভালো মানের ছিল। সো আমরা যেটা বুঝতে পারছি যে এই যে আমরা মানসম্মত শিক্ষার কথা সবাই বলে বেড়াচ্ছি, সেখানে এই যে মানসম্মত শিক্ষক অন্যতম একটা স্তম্ভ, সেই মানসম্মত শিক্ষার। এখানে একটা বিষয় যোগ করি আমি, সেটা হলো যে আমি কিন্তু 2টা সময় পেয়েছি। অর্থাৎ আমি ক্লাস 10 পেয়েছি 72 সাল দেশ স্বাধীন, এবং আরও 6 মাস পেয়েছি একটা স্কুলের সঙ্গে টাচে রাখা, এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত। তার আগে পাকিস্তান সময়। আগে শিক্ষকদের একটা সম্মান দেওয়া হতো রাষ্ট্র থেকে, সেইটা হয় না। কারণ আমি ক্লাস 3-তে ভর্তি হয়ে আমি যে নওশের আলী যে টিচার ছিল আমাদের হেডমাস্টার, তার নামের পাশে বাঁকা ইটালিক ইয়েতে দেখেছিলাম TQA। তো আমি স্কুলে সাহস পাইনি যে এটা মানে কি। বাবাকে জিজ্ঞেস করলে বাবা বললো এটা হলে তনখাই কায়দে আজম। মানে এই যে একটা তাকে একটা রিকগনাইজ করা, এখন কোন শিক্ষকের জন্য এরকম কোনো কিছু আছে? সবকিছু তুলে দেওয়া হয়েছে, রাখা হয়নি। তারপর টিচারদের বাইরে প্রশিক্ষণের জন্য যাওয়া, যেমন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এবং আরেকজন সায়েন্সের টিচার দুজনে আমেরিকা চলে গেলেন। 1 মাস পর ফিরে আসলেন, তারা বললেন আমেরিকার কাহিনী আমাদের কাছে। সেগুলো খুব ভালো লেগেছে, কারণ আমাদের ওই ওয়ার্কশপ বলে প্রতি শনিবার টিফিনের পরে ওয়ার্কশপ হতো, সেখানে নিয়ে যেতে হতো। এবং সেখানে আবার পার্টিসিপেশন, সেগুলো হলো ছাত্রদের পারফরমেন্স, এগুলো দিয়ে করা হতো এগুলো। সো আমরা এখন শেষ করব যে বর্তমান প্রেক্ষিতে জনসংখ্যার চাহিদা আছে, আমরা এখন সার্বজনীন শিক্ষাটা একটা অন্যতম আমাদের জাতীয় লক্ষ্য, সবাই যেন শিক্ষার সুযোগটা পায়। সেই চাহিদার মধ্যে কিভাবে মানসম্মত শিক্ষা তৈরি করতে হয় সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কিন্তু কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে শিক্ষকের মর্যাদা, সম্মান। আমরা বর্তমান সময়ে দেখি যে শিক্ষক প্রশাসক ড্রাইভিং সিটে, শিক্ষক নয়। আপনি যেটা বিশেষ করে বলেছেন আদর্শ নিয়ে এই পেশায় জড়িত হওয়া, এদিকে একটা বড় প্রয়োজন। আমরা আগের একটা আলোচনায় শুনেছি যে আসলে ছাত্রছাত্রীদের কিন্তু আগ্রহ আছে, যদি ভালো শিক্ষা তারা পায়, সেই শিক্ষা পেতে কিন্তু তাদের আগ্রহের ঘাটতি নাই। কিন্তু এটার যোগান দেওয়াটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। এবং সেই যোগান দেওয়াতে আমাদের যেমন অর্থায়ন করতে হবে, আমাদের সেখানে শিক্ষকের সম্মানের জায়গাটা ঠিক করে দিতে হবে। এবং এখানে আমার ওটাও আপনাদের কথা থেকে বোঝা গেল, একটা পর্যায়ে আমরা শুধু পরীক্ষার রেজাল্ট, এটাই হচ্ছে একমাত্র বিবেচ্য বিষয়। আমরা আশা করি যে আমাদের এই জেলা স্কুলের এই যে ঐতিহ্য ছিল, জেলা স্কুল এখনও আছে, কিন্তু যেই ঐতিহ্যটা একটা গৌরবের ঐতিহ্য, সেটা আবারও আমরা আমাদের বিবেচনার মধ্যে আনব। এবং মানসম্মত শিক্ষার যে আকাঙ্ক্ষা, বিশেষ করে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমরা তো নতুনভাবে বাংলাদেশকে সার্বিকভাবে ঢেলে সাজাতে চাচ্ছি। সেখানে যদিও একটু দুঃখের সাথে বলতে হয় যে শিক্ষার বিষয়টা এখনও জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে নাই। কিন্তু এই উদ্যোগটা, এই যে জেলা স্কুলের ঐতিহ্যটা, এটা শুধুমাত্র রাষ্ট্র নয়, নাগরিক সমাজের কর্পোরেট সেক্টর অনেকে কিন্তু এটা নিয়ে
চিন্তা করতে পারেন। আমরা যে নতুন ব্যক্তিত্ব তৈরির কথা বলছি, সেই জায়গায় শিক্ষাকে নিয়ে যেতে হলে যা যা করা দরকার সেদিকে আশা করি আমরা সবাই সচেষ্ট হব। শিক্ষা নিয়ে নানা দিক থেকে আমরা আলোচনাগুলো করলাম। নানা ধরনের ঘাটতি উঠে এসেছে এইসব আলোচনার মাধ্যমে। তবে একটি খুবই আশার জায়গা যে শিক্ষার্থীদের আগ্রহ, ভালো শিক্ষা যদি তারা পায়, মানসম্মত যত্নের শিক্ষা যদি তারা পায়, তাদের কিন্তু আগ্রহের ঘাটতি নেই। মূল সমস্যা বা চ্যালেঞ্জ হচ্ছে এই যে আগ্রহ, মানসম্মত যত্নের সাথে আনন্দদায়ক শিক্ষা কিভাবে আমরা যোগান দিতে পারি এবং সেই যোগান কারা দিবে? শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক, আদর্শবান শিক্ষক, মানসম্মত শিক্ষক, তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বর্তমান বাস্তবতায় শিক্ষক প্রশাসক ড্রাইভিং সিটে বসে আছে। শিক্ষককে আমরা মর্যাদার আসনে থেকে অনেকটা দূরে ঠেলে দিয়েছি। এই বাস্তবতাগুলো আমাদেরকে গভীরভাবে অনুধাবন করতে হবে, কারণ এই শিক্ষার বিষয়টা যদি আমরা সমাধান না করতে পারি, এই যে ঘাটতির কথাগুলো যেগুলো বলছি, তাহলে কিন্তু যেই বাংলাদেশকে, উন্নত বাংলাদেশকে আমরা নতুন করে আশান্বিত হয়েছে গণ অভ্যুত্থানের পরে, সেখানে কিন্তু ঘাটতিটা রয়ে যাবে। আমাদের হারানো গৌরব ছিল, জেলা স্কুলগুলো মানসম্মত শিক্ষার একটা প্রতীক ছিল। সেই ধরনের গৌরবকে ফিরিয়ে আনা যায়। এই যে আগ্রহ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে, সেই শিশু পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেটার কিভাবে আমরা মেটাবো সেই আগ্রহগুলো? এখানে চিন্তার প্রয়োজন সর্বক্ষেত্রে আছে। তবে একটি দুঃখজনক বা বলা যায় যে ঘাটতি একটা বড় দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরের সময়কালে শিক্ষার বিষয়টা আরও জোরালো মনোযোগের দাবি ছিল, কিন্তু সেখানে আমরা পুরোপুরি নজরটা এখনো দিতে পারছি না। এই যে পারছি না, এই ঘাটতি মেটাবার দায়িত্ব রাজনৈতিক দলদের নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে, রাষ্ট্রের নিতে হবে। কিন্তু একই সাথে নাগরিক সমাজের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। নাগরিক সমাজ তাদের ছেলে মেয়েদের স্বার্থেই, তাদের যে প্রজন্ম, তাদের ভবিষ্যতের স্বার্থেই এই শিক্ষার বিষয়টাকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে এবং সঠিক সমাধানগুলো আমাদের খুঁজতে হবে। কারণ বিশ্ব মঞ্চে বাংলাদেশ যদি মর্যাদার আসনে উপনীত হয়, তাহলে ওই ধরনের একটা শিক্ষিত জনগোষ্ঠী আমাদের গড়ে তুলতে হবে যারা বিশ্ব মঞ্চে সমাদৃত হবে। তার জন্য আমাদের অর্থায়নের দিকে নজর দিতে হবে, শিক্ষক প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে, মানের নানা দৃষ্টিকোণ থেকে মান নিশ্চিত করার উদ্যোগগুলো নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার এখানে কোনো বিকল্প নেই। আশা করি আমরা সবাই এই গুরুত্বপূর্ণ কাজে সম্মিলিতভাবে নিয়োজিত থাকব।